রূপলের কথায় নিহারিকার ভিমরি খেয়ে উঠল। কোমরে হাত গুজে সে রূপলের অনেকটা কাছে চলে এলো। ভ্রু যুগল কিঞ্চিত ওঠানামা করিয়ে সে রূপলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কৌতূহলী গলায় প্রশ্ন ছুড়ল, তার মানে আপনি আমাকে খুব মনোযোগ দিয়ে দেখছিলেন, তাই না? যাকে বলে সূক্ষ্ম দৃষ্টি। আমাকে ওভাবে কেন দেখছিলেন বলুন? পরিস্থিতি এড়ানোর চেষ্টা করল রূপল। প্রসঙ্গ পাল্টাতে তৎপর হয়ে উঠল। থতমতানো অবস্থা থেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। নিহারিকাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে সে ব্যগ্র হেসে নিহারিকার নাকের ডগায় একটু করে তার ডান হাতের তর্জনী আঙ্গুলটা ছোঁয়ালো। ধীর গলায় বলল, লিসেন মিস নিহারিকা, আমার এত ফালতু সময় নেই কারো দিকে ওভাবে সূক্ষ্ম দৃষ্টিতে তাকানোর। নেহাতি কোনোভাবে ওইদিকে আমার নজর পড়ে গিয়েছিল, দ্যাটস ইট। নিহারিকার নাক থেকে আঙ্গুলটি সরিয়ে রূপল আঙ্গুলটি তার শার্টের কাপড়ে বেশ ভালোভাবে মুছল। মনে হলো যেন আঙ্গুলটি নোংরা হয়ে গেল তার। রূপলের এসব অস্বাভাবিক কাণ্ড কারখানা দেখে নিহারিকা নাক ফুলিয়ে রূপলের দিকে তাকিয়ে রইল। নিহারিকার রাগকে সম্পূর্ণ অগ্রাহ্য করে রূপল ভাবশূন্য গলায় নিহারিকার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, বাই দ্য ওয়ে, আপনি ক্লাস থেকে আমাকে ওভাবে টুকুটুকুর দেখছিলেন কেন? ক্লাস বাঙ্ক করে আবার বের হয়ে এলেন, কাহিনী কি? রূপলের প্রশ্নের কোনো জবাব না নিয়ে নিহারিকা পাল্টা রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, আগে আপনি বলুন, মেয়েটি কে ছিল? আগে আমার প্রশ্নের উত্তর দিন। না, আপনি আগে আমার প্রশ্নের উত্তর দেবেন। আমি আপনার সাথে ঝগড়া করতে এখানে আসিনি। ঝগড়া তো আপনি বাড়াচ্ছেন। সোজা সবটা বলে দিলেই তো হয়। মেয়েটি কে হয় আপনার? কেন? মেয়েটিকে নিয়ে আপনার এত কিউরিয়াসিটি কেন? মিথ্যের আশ্রয় নিল নিহারিকা। বেশ ভাবসাব নিয়ে বুকের উপর হাত গুজে দাঁড়ালো। নাক টেনে বলল, আমার ফ্রেন্ড জিজ্ঞেস করলো তাই। বোকা বনে গেল রূপল। নির্বোধ গলায় বলল, আপনার ফ্রেন্ড কি জিজ্ঞেস করলো? জিজ্ঞেস করলো আপনি সিঙ্গেল কিনা। মেয়েটি কে হয় আপনার? হয়তো আপনাকে লাইন টাইম মারতে চায়। হো হা করে হেসে দিল রূপল। নিহারিকার বানোয়াট কথায় এক রত্তিও বিশ্বাস করল না সে। শার্টের কলারটা ঠিক করে সে নিহারিকার দিকে আচ্ছন্ন দৃষ্টিতে নিক্ষেপ করল। প্রশ্ন ছুড়ল, ও রিয়েলি? এরপর আপনি কি বললেন? রূপলের হাসি দেখে রাগে নিহারিকার গা রিরি করে উঠল। ক্ষেপে গিয়ে সে তথস্থ গলায় রূপলকে বলল, আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনার? বিশ্বাস হবে না কেন? অবশ্যই হয়েছে। আমার ফোন নম্বরটা তাকে দিয়ে এলেন না কেন? আপনি কি চান না আমার প্রেম হোক? আর কয়টার সাথে প্রেম করবেন আপনি? একটু আগেও তো একটার সাথে এখানে দাঁড়িয়ে প্রেম করছিলেন, বেটা মানুষ। রূপলের উপর বেশ তেজ দেখিয়ে নিহারিকা জায়গা থেকে প্রস্থান নিল। মিচকে হেসে রূপল নিহারিকার পিছু নিল। নিহারিকার পাশাপাশি হেঁটে সে মজার ছলে নিহারিকাকে বলল, এই বেয়াদব বেটি, কথা না শুনেই কোথায় যাচ্ছেন? ক্লাস আছে, আমি ক্লাসে যাব। খবরদার আমার পিছু নেবেন না। আপনার পিছনে আর কোনো ইন্টারেস্ট আমার নেই। এমনিতেও আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে। রিদিকে স্কুলে থেকে পিক করতে হবে। বাই দ্য ওয়ে, ওই মেয়েটি আমার ছোট বোনের মতো। 4th ইয়ারে ভর্তি সম্পর্কিত ব্যাপারে তাকে কিছু সমস্যার মুখে পড়তে হয়েছে, সেই জন্যই আমার কাছে তার হেল্প চাওয়া। আমিও কলেজে একটা দরকারে এসেছিলাম, ভাবলাম কলেজেই যেহেতু এসেছি মেয়েটার সমস্যাগুলো শুনে যাই। স্বস্তি পেল নিহারিকা। পাশ ফিরে তাকাতেই দেখল রূপল তার পাশে নেই। হতভম্ব হয়ে নিহারিকা পেছনে তাকাতেই দেখল রূপল অলরেডি কলেজ থেকে বের হয়ে যাচ্ছে। নিজের প্রতি বিরক্ত হলো নিহারিকা। হা পিত্তেশ করে বলল, ধ্যাত, আমার কথায় কি কষ্ট পেল লোকটা? বিদায় না নিয়েই হুট করে চলে গেল। আমার হয়তো ওনাকে এভাবে জেরা করাটা ঠিক হয়নি। বাড়াবাড়ি করে ফেললাম আমি। বিষণ্ণ মন নিয়ে নিহারিকা ক্লাস চলাকালীন সময়ে ক্লাসের ভিতর ঢুকে গেল। ক্লাসও প্রায় শেষ হওয়ার পথে। 10 কি 15 মিনিট বাকি আছে। তুলির পাশে চুপটি করে বসল নিহারিকা। অদ্ভুত দৃষ্টিতে তুলি নিহারিকার দিকে তাকালো। ক্লাসে থাকা ম্যামকে আড়াল করে এসে নিহারিকাকে মৃদু ধাক্কা দিল। মিনমিনে গলায় বলল, কিরে, চলে এলি যে? তো কি করব? ওখানে দাঁড়িয়ে থেকে রোদে শুকিয়ে কাঠ হব? এভাবে কথা বলছিস কেন? মনে হচ্ছে রেগে আছিস। না, হঠাৎ রাগ করব কেন? আচ্ছা, একটা সত্যি কথা বলতো। কি সত্যি? তুই কি তোর বেয়াইকে পছন্দ করিস?
ঝট করে তুলির দিকে শিথিল দৃষ্টিতে তাকালো নিহারিকা। পরক্ষণে কি ভেবে যেন সেই শিথিল দৃষ্টিতে রুক্ষতা নেমে এলো। তুলির থেকে দৃষ্টি সরিয়ে সে ক্লাসে মনোযোগ দিল। অকপট গলায় বলল, এসব ফালতু কথা বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দে। নিহারিকার অস্বাভাবিক আচরণে অবাক হলো তুলি। তবে এই মুহূর্তে নিহারিকাকে ঘাটাতে চাইল না সে। নিহারিকার কথা মতো ক্লাসে মনোযোগ দিল। হৃদিকে স্কুল থেকে পিক করলো রূপল। দুহাত দ্বারা হৃদির শক্ত বাঁধনে রূপলকে পেছন থেকে জড়িয়ে ধরে রাখলো। বাইক মোটামুটি ধীর গতিতেই চালাচ্ছে রূপল। তবুও যেন হৃদির ভয় কমছে না, বুক কাঁপছে তার। বিষয়টাই বেশ অবাক হলো রূপল, বিশেষ করে হৃদির হঠাৎ নিশ্চুপ হয়ে যাওয়াটা। ইদানিং হৃদি বেশ চুপচাপ হয়ে গেছে, আর এই বিষয়টাই রূপলকে বেশ ভাবাচ্ছে। হৃদি তো আগে এমন ছিল না, খুব দুষ্টু, চঞ্চল, বাচাল প্রকৃতির ছিল। তবে হুট করেই তার এত পরিবর্তন কেন? তাই বিষয়টাকে এবার রূপল সিরিয়াসলি নিতে বাধ্য হলো। হৃদির দৃষ্টি আকর্ষণ করার জন্য সে গলা ঝাঁকালো, ধীর গলায় প্রশ্ন ছুড়ল, হেই রিদি, তুমি কি কোনো কারণে আপসেট? না তো বাবা। কেন? বাবাদের সাথে মিথ্যে বলতে নেই, তুমি জানো না? সত্যি বলছি বাবা, আমার মন একটুও খারাপ না। তাহলে মনমরা হয়ে বসে আছো যে? বাবার কাছ থেকে কিছু লুকাচ্ছ তুমি? কি লুকাবো বাবা? আচ্ছা বাদ দাও, গত 2 দিন ধরে তুমি স্কুল যাওনি কেন? তোমার মাকে অনেকবার কল করেছিলাম, তোমার মাও কলটা তুলছিল না। সময়ের অভাবে আমিও তোমাদের বাড়িতে যেতে পারিনি। তোমার মা ঠিক আছে তো? ঠিক আছে বাবা, তবে আমি কিছুটা অসুস্থ ছিলাম। সরি মা, ব্যস্ততার জন্য বাবা তোমার সাথে দেখা করতে যেতে পারেনি। ইটস ওকে বাবা, তুমি তো আমার আপন বাবা নও। সে সবসময় আমার খোঁজ খবর রাখবে। আমার আপন বাবা তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এখন পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। সঙ্গে সঙ্গেই রাস্তার পাশ ঘেঁষে বাইকটি থামিয়ে দিল রূপল। বাইক থেকে নেমে সে ছট করে হৃদিকে কোলে তুলে নিল। হৃদির প্রতি রক্তের টান অনুভব হলো তার। আবেগপ্রবণ হয়ে সে হৃদির মাথায় চুমু খেলো। ভরাট গলায় বলল, কে বললো তোমার বাবা নেই? তোমার বাবা তো জীবিত আছে মা। তোমার শুধু একটা বাবা নয়, দুইটা বাবা। প্রথম জন হলো তোমার জন্মদাতা, আর দ্বিতীয় জন হলো তোমার রূপল বাবা। রূপলের আদর পেয়ে অঝরে কেঁদে দিল রীতি। রূপলকে শক্তভাবে আলিঙ্গন করে বলল, কতদিন হলো বাবাকে দেখি না। বাবা কেন আমার কাছে আসছে না? মাকে জিজ্ঞেস করলে মা বলে তোর বাপ মরে গেছে। মা কেন বলে আমার বাবা মরে গেছে? সবিতার প্রতি রূপলের বেশ রাগ জন্ম নিলেও হৃদির সামনে তা প্রকাশ করল না। হৃদিকে সান্ত্বনা দিয়ে সে কোমল গলায় হৃদিকে বলল, সবিতা কি তোমাকে মারধর করে মা? না, তবে বাবার কথা জিজ্ঞেস করলেই বলে তোর বাপ মরে গেছে। মায়ের কথা কানে তুলতে হবে না তোমার। রূপল বাবা যা বলছি তাই সত্যি। তোমার বাবা সত্যি জীবিত আছে। সময় হলে একদিন তোমার বাবার সাথে তোমায় দেখা করাতে নিয়ে যাব। একদম কাঁদবে না তুমি। হৃদির মন ভালো করার জন্য রূপল আজ সারাটা দিন হৃদিকে নিয়ে বাইকে করে ঘুরে বেড়ালো। হৃদির পছন্দের জায়গাগুলোতেও ঘুরে বেড়ালো। হৃদির পছন্দের আইসক্রিম, চকোলেট, বার্গার, হাওয়াই মিঠাই সব খাওয়ালো। বিকেলের দিকে সে হৃদিকে নিয়ে তার বাড়িতে উঠল। সবিতা অনেকবার কল করার পরেও সে কলটি তুলল না। ইচ্ছে করেই সবিতাকে টেনশনে রাখলো। সবিতা তার কথা না শুনেই হৃদিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। হৃদিকেও জোর করে রাখতে পারেনি রূপল। সবিতার পিছু পিছু চলে গিয়েছিল। সেই ক্ষোভ থেকে রূপল এখন সবিতার সাথে যোগাযোগ বন্ধ রেখেছে। কোনো কারণ ছাড়া সবিতার সাথে যোগাযোগ রাখার প্রয়োজন মনে করে না। হৃদিকে নিয়ে রূপল বাড়ির ড্রয়িং রুমে ঢুকলো। ক্লান্ত হয়ে রূপল এবং হৃদি সোফার উপরে পিঠ ঠেকাতেই নাজনীন বেগম তরতরিয়ে হেঁটে এলেন রূপলের কাছে। হৃদিকে দেখে তিনি না চাইতেও মায়ায় পড়ে গেলেন। আপত্তি থাকা সত্ত্বেও তিনি হৃদিকে টেনে কোলে তুলে নিলেন। হৃদির কপালে কয়েকটা চুমু খেয়ে আহ্লাদি গলায় বললেন, ভালো আছো দাদু? উচ্ছল হেসে হৃদি প্রত্যুত্তরে তার দাদিকে বলল, ভালো আছি দাদি, তুমি কেমন আছো? ভালো আছি। খেয়েছো দুপুরে? আজ রূপাল বাবা আমাকে আমার সব পছন্দের খাবার খাইয়েছে দাদি। বেশ ভালো তো।
হৃদির থেকে মনোযোগ সরিয়ে নাজনীন বেগম এবার রূপলের দিকে মনোযোগ দিলেন। রূপলের পাশে বসে তিনি চিন্তিত গলায় রূপলকে বললেন, জানিস তুই কাল কি হয়েছিল? ক্লান্ত গলায় রূপল তার মাকে বলল, না বললে জানবো কিভাবে মা? নিহাল পিয়াসার গায়ে হাত তুলেছে। নাজনীন বেগম ভেবেছিলেন কথাটা শুনে রূপল হয়তো বেশ তেতে উঠবে, ক্ষিপ্ত হয়ে এখনই নিহালদের বাড়িতে ছুটে যাবে, আজের একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। কিন্তু না, তার কিছুই হলো না। বিষয়টাকে রূপল গায়েই মাখল না, বরং সোফায় মাথা রেখে সে বেশ স্বাভাবিক গলায় তার মাকে বলল, তো এখানে এত হাইপার হওয়ার কি আছে মা? এটা তো নর্মাল বিষয়। হাজবেন্ডই তো গায়ে হাত তুলেছে, অন্য কেউ তো আর তোলেনি। রূপলের কাজ ছাড়া কথায় অবাকের শীর্ষে পৌঁছে গেলেন নাজনীন বেগম। পূর্বের তুলনায় অধিক রুষ্ট হয়ে তিনি কঠোর গলায় রূপলের দিকে প্রশ্ন ছুড়লেন, তোর কাছে কি বিষয়টা নর্মাল মনে হলো? সোফা থেকে মাথা তুলল রূপল, তার মায়ের দিকে ঈষৎ রূঢ় দৃষ্টিতে তাকালো, গাম্ভীর্যপূর্ণ গলায় প্রশ্ন ছুড়ল, অবভিয়াসলি অন্যায় দেখলে হাজবেন্ড তার ওয়াইফের গায়ে হাত তুলতেই পারে। এখানে আমি ওভার রিয়েক্টের মতো কিছুই দেখলাম না মা। ঘাড়ে সিক্ত শরীর নিয়ে রূপল বসা থেকে উঠে গেল। অস্থির হয়ে সে শার্টের বোতাম খুলতে খুলতে তার রুমের দিকে গতিপথ নির্ধারণ করল। গরমে অধৈর্য হয়ে পড়ল, ইস, কি গরম পড়লো রে, গায়ে চামড়া ঝলসে গেল। এই করি শাওয়ার নিতে হবে। ওইদিকে রাগে ফুঁসতে লাগলেন নাজনীন বেগম। হৃদিকে কোল থেকে নামিয়ে তিনি হনহনিয়ে রূপলের পিছু নিলেন। রূপলকে উদ্দেশ্য করে তথস্থ গলায় বললেন, সুহাসিনীর শোকে শোকে কি তুই পাথর হয়ে গেলি রে? এত আদরের বোন তোর, যে বোনের গায়ে তুই কখনো আঁচল লাগতে দিসনি, সে বোনের এই দুর্দিনে তুই তাকে অবহেলা করছিস? নাজনীন বেগমের আলু থালু কথায় অবাক হলো রূপল। পিছু ঘুরে সে নির্বোধ দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। ভ্রুযুগল কুঁচকে হটকারী গলায় বলল, তুমি কি বললে মা? আমি পাথর হয়ে গেছি? ভাই হয়ে বোনকে অবহেলা করছি? নাও ইউ টেল মি, তোমার মেয়ের এমন কি দুর্দিন নেমে এলো যে তার পাশে আমাকে থাকতে হবে? একটা পরের ঘরের ছেলে তোর বোনের গায়ে হাত তুলেছে রূপল। তোর বোনের জীবনে এর চেয়ে বড় আর কি দুর্দিন আসতে পারে? মা প্লিজ, তোমার মতো একজন সংসারী মহিলার মুখে এসব বিবেকহীন কথা বানায় না। অন্যায় না দেখলে কেউ কারো গায়ে হাত তুলে না মা। মনে মনে কিন্তু তুমিও জানো মা, তোমার মেয়ে খুব বেশি একটা সুবিধার না। মনে আছে বিয়ের দিনের কথা? কি কেলেঙ্কারিটা করেছিল সে? এই তো সেদিনও তোমার মেয়ে অবান্তর বাহানা ধরলো শ্বশুর বাড়িতে যাবে না সে। পরে আমি মারধর করে এক প্রকার জোর করে তাকে ওই বাড়িতে রেখে আসলাম। এমন ছেলে মানুষই করলে তার সংসার টিকবে কি করে মা? আর তুমি কিনা তাকে সংসার জীবনের এই বাস্তবিক দিকগুলো না বুঝিয়ে উল্টো তাকে ইন্ধন দিচ্ছ। তাহলে তোমার থেকে তোমার মেয়ে কি শিক্ষা পাবে মা? সংসার ভাঙার শিক্ষা? রূপলের উচিত কথাগুলো মোটেও পছন্দ হলো না নাজনীন বেগমের। অকপট দৃষ্টিতে তিনি রূপলের দিকে তাকালেন, খরতর গলায় বললেন, তুই ভাই হয়ে যখন বোনের দিকটা ভেবে দেখছিস না, তখন বাইরের ছেলে আর কি ভাববে? জানি না সুহাসিনী তোকে কি জাদু করে গেছে, কোন জগতে আছিস তুই? হাইপার হয়ে গেল রূপল। না চাইতেও সে রূঢ় ব্যবহার করতে বাধ্য হলো তার মায়ের সাথে। ধমকের স্বরে তার মাকে বলল, মা প্লিজ, মৃত ব্যক্তিকে আমাদের মাঝখানে টেনে এনো না। আর তাছাড়া আমি যা বলছি সব বাস্তবিক চিন্তাধারা থেকেই বলছি, বরং তুমি যা বলছো সব নিছক আবেগী চিন্তাধারা থেকে বলছো। মানছি মা হিসেবে মেয়ের প্রতি সহানুভূতি তোমার বেশি কাজ করবে, কিন্তু নিজের আবেগকে এতটাও প্রশ্রয় দিও না যে এতে করে তোমার মেয়ের সর্বনাশ হয়। তাছাড়া জিজু খুবই ভালো মনের মানুষ। শুধু জিজু কেন বলছি, ইয়াসের শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ ভীষণ আন্তরিক। এত সহজ সরল মনের মানুষদের সাথে যদি তোমার মেয়ে মানিয়ে চলতে না পারে, সরি টু সে, আমি বলবো তোমার মেয়ে পৃথিবীর কোথাও কারোর সাথে সংসার করতে পারবে না। আর কাইন্ডলি এই বিষয়গুলো তুমি তোমার মেয়েকে বুঝিয়ে দিও। আমি বুঝাতে গেলে হয়তো গায়ে হাত উঠে যাবে। আমার মেয়ে যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে নিহাল প্রয়োজনে তাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দিত। এতে কাজ না হলে আমাদের কাছে নালিশ করতে পারত, কিন্তু তা না করে সে কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত তুলে? একই কথা বারবার রিপিট করতে ভালো লাগে না মা। তোমার মেয়ে কি এতই সোজা যে তাকে ভালোভাবে বুঝালে সে বুঝবে? নিশ্চয়ই ঘাটতারামো করেছে কিংবা বাড়াবাড়ি কিছু করেছে, তাই হয়তো জিজু গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। তাছাড়া জিজু তার গায়ে হাত না তুলে যদি তাদের ফ্যামিলির অন্য কেউ তুলতো, তাহলে না হয় বিষয়টা আমাদের গায়ে লাগালে মানাতো। কিন্তু এখানে স্বামী হাত তুলেছে স্ত্রীর গায়ে, এখানে আমাদের কি বলার থাকতে পারে মা?
একটা কথা সব সময় মাথায় রাখবে মা, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, তখন তাদের জগৎটাও আলাদা হয়ে যায়। স্বামী সংসার শ্বশুর বাড়ি হয়, আর তখন মেয়ের সংসারে নাক গলানোটা তোমার বাড়াবাড়ি হয়ে যায়, বিবেকহীনতার কাজ মনে হয়। আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে তোমার মেয়ের বুদ্ধি খুবই কম। যদি তার মাথায় মিনিমাম বুদ্ধি বলে কিছু থাকতো তাহলে চর খাওয়ার বিষয়টা লজ্জায় কাউকে জানাতো না। এই বিষয়টা নিয়ে তুমি আর প্লিজ আমার কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করো না। এমনিতেই গরমে অসহ্য লাগছে, তার উপর তোমার এই ভাঙা রেকর্ড। হৃদিকে কোলে নিয়ে রূপল জায়গা ত্যাগ করলো। নাজনীন বেগম হতবাক দৃষ্টিতে তার ছেলের যাওয়ার পথে তাকিয়ে রইলেন। উদাসীন হয়ে মিনমিনে গলায় বললেন, আমার ছেলে আমাকে এসব কি বলে গেল? মা বোন কাউকেই ছাড় দিল না। তবে কি এই দিন দেখার জন্য ছেলেকে মানুষ করেছিলাম আমি? গুরুজনদের মুখে শুনি বিয়ের পর নাকি ছেলেরা পাল্টে যায়। এখন তো দেখছি বিয়ের আগেই আমার ছেলে পাল্টে গেছে। হৃদিকে ফ্রেশ করিয়ে রূপল তার ফোনটা দিয়ে হৃদিকে বিছানায় বসিয়ে রাখলো। সেই ফাঁকে রূপলও তার শাওয়ারটা সেরে নিল। ভেজা শরীর নিয়ে রূপল টাওয়াল দিয়ে মাথাটা মুছতে মুছতে হৃদির হাত থেকে ফোনটা নিল। হৃদি এতে রেগে গেল, কারণ তার গেম খেলায় ব্যাঘাত ঘটল। বিষয়টা বুঝতে পেরে রূপল কোমল গলায় হৃদিকে বুঝিয়ে বলল, একটু ফোনে কাজ আছে মা, জাস্ট 5 মিনিটস, এই জন্য ফোনটা নিলাম, ওকে? নাক ফুলিয়ে হৃদি বুকের উপর দুহাত গুছিয়ে পড়ল, ওকে, তবে কিন্তু শুধু 5 মিনিটস, এর বেশি নয়। ওকে বাবা, তুমি কন্টিনিউ করো। হৃদির সাথে মৃদু হেসে রূপল ফোনটা নিয়ে বারান্দায় গেল। খুব মনোযোগ দিয়ে কিছু একটা ভেবে চিনতে সে নিহালের নাম্বারে কল করলো। প্রথম কলটি বেজে উঠতেই নিহাল ব্যস্ততা কাটিয়ে কলটি তুলল। সৌজন্যতার হাসি দিয়ে বলল, হ্যাঁ রুবল, বলো কেমন আছো? বিনিময় রূপলও ভদ্র গলায় জবাবে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি জিজু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি করো? হঠাৎ কি মনে করে জিজুকে কল করা? না মানে এমনি জিজু, ভাবলাম আপনার একটু খবর নেই। আমি হয়তো বুঝতে পেরেছি রুপল, তুমি হঠাৎ কেন আমায় কল করলে। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট জিজু। আমি জানি আপনি ভাববেন আমার ঘাটতারা বোনটাকে সোজা করতে, এবার তাকে মেরে ধরে যেভাবে পারেন সেভাবেই সোজা করেন, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। তুমি আমার ধারণাই বদলে দিলে রুপল। আমি ভেবেছিলাম তুমি আমাকে শাসানোর জন্য কল করেছো, এখন দেখছি হলো এর উল্টোটা। তুমি সত্যিই অন্য ধাতের মানুষ রুপল। তোমাকে শালা হিসেবে পেয়ে আমি প্রাউড ফিল করছি। বরং আমি আপনাকে জিজু হিসেবে পেয়ে প্রাউড ফিল করছি। আমি সব সময় ফিল করি আমার বোন আপনার কাছেই সেফ। আমি এবং আমার পরিবার সঠিক ছেলের হাতে আমার বোনকে তুলে দিয়েছি। আপনার জায়গায় অন্য কেউ হলে হয়তো এতদিনে আমার বোনের সংসারটা ভেঙে যেত। আপনি আমার বোনকে সহ্য করছেন বলেই সংসারটা আজও টিকে আছে। আশা করছি গোটা জীবনটাও এইভাবে কেটে যাবে। আপনি যত পারেন তাকে শাসন করুন জিজু। এই বিষয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, আর এই কথাটা আপনাকে বলার জন্যই কলটা করা। তোমার কথায় স্বস্তি পেলাম রুপল। সকাল থেকে বেশ চিন্তিত ছিলাম তোমার পরিবারের রিয়াকশন কি হবে সেটা ভেবে। ভয় হয়েছিলাম মারধরের বিষয়টা শোনার পর তোমার যদি পিয়াসাকে আমার কাছ থেকে কেড়ে নাও, কিন্তু এখন মনে হলো না। আমাকে সঠিক বিষয়টা সাপোর্ট দেওয়ার জন্য তোমরা আমার পাশেই আছো। অল দ্য বেস্ট জিজু, আপনি এগিয়ে যান, আমরা আপনার পিছনে আছি। অমনি হৃদি ফোন নেওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিল। সম্পূর্ণ কথা শেষ না করেই রূপল বাধ্য হলো তার ফোনটা হৃদিকে দিতে। গরমের তাড়নায় গায়ে শার্ট জাতীয় কিছু পরেনি রূপল, খালি গায়ে সে সোজা রান্নাঘরে চলে গেল। হঠাৎ লেবুর শরবত খেতে খুব ইচ্ছে হলো তার, সাথে বরফের টুকরো। এক কাঠফাটা গরমের জন্য এটাই বেস্ট, যদিও রান্নাঘরে তেমন আশা হয় না তার, কিছু বানানোর জন্য তো একদমই না। তবে এই মুহূর্তে সে তার মাকেও ডাকতে পারছিল না, কারণ সে জানে তার মা এখন তার উপর ভীষণ রেগে আছে। এখন শরবত বানিয়ে দেওয়ার কথা বললে তো ঘাড় থেকে তার গর্দান আলাদা করতেও সময় লাগবে না। লেবু চিপে শরবত বানাতে ব্যস্ত হয়ে গেল রূপল। ওইদিকে হৃদি ফোন টিপতে টিপতে হঠাৎ নিহারিকার হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে ফেলল। প্রথমে ভুলবশত হলেও পরে ইচ্ছে বশত নিহারিকার হোয়াটসঅ্যাপে কল দিতে লাগলো। নিহারিকা ঘুম থেকে উঠে সবে মাত্র
ফ্রেশ হতে যাচ্ছিল। এর মধ্যেই রূপলের নাম্বার থেকে ভিডিও কল এসেছে দেখে নিহারিকা তাজ্জব হয়ে গেল। ঘুমের তাড়নায় ভুল দেখছে ভেবে সে কয়েকবার চোখ দুটো কচলালো। তবুও একের পর এক ভিডিও কল আসতে দেখে নিহারিকা চিন্তায় পড়ে গেল। ভালো করে চোখ মেলে দেখলো সত্যিই রূপলের হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল আসছে। ঝট করে মুখে হাত দিয়ে নিহারিকা কলটির দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, হুতুম প্যাচাটা আমাকে হঠাৎ কল দিচ্ছে কেন? তাও আবার ভিডিও কল। কি দেখতে চাইছে আমাকে? সারা ঘরময় নিহারিকা পায়চারি করতে করতে ভাবছিল কলটি তুলবে নাকি তুলবে না। এর আগে তো রূপল কখনো তাকে ভিডিও কল দেয়নি, তাহলে আজ হঠাৎ কেন ভিডিও কল দিল? কোনো কুমতলব নেই তো তার? এতটুকু ভেবেই নিহারিকা নিজেকেই নিজে বকতে শুরু করলো। নিজের মাথায় চাপড় মেরে পড়ল, কি ভাবছি আমি এসব? হয়তো ভাবির সাথে কথা বলার জন্য কল করেছে। তাছাড়া তিনি কুমতলব নিয়ে আমাকে কেন কল করবে? আমি তো তার নজরে আসা ধারে কাছেও না। বহু ভেবে চিনতে নিহারিকা কলটি তুলল। অমনি হৃদির হাস্য উজ্জ্বল চেহারাটি তার চোখে ভেসে উঠল। হৃদিকে দেখে অবাক হলো নিহারিকা। বিস্মিত গলায় প্রশ্ন ছুড়ল, হৃদি তুমি কেমন আছো? আরে রাখো, তোমার ভালো থাকা থাকি। আগে তুমি দেখো আমার রূপাল বাবা মেয়েদের মতো কি করছে। হৃদির কথা শুনে মুখে হাত চলে গেল নিহারিকার। চোখ দুটো প্রসারিত করে সে কৌতূহলী গলায় প্রশ্ন ছুড়ল, কি করছে তোমার রূপল বাবা? আরে দেখোই না কি করছে। দাঁড়াও, আমি ফোনটা বাবার কাছে নিয়ে যাচ্ছি। এই বলে রীতি দৌড়তে দৌড়তে রান্নাঘরে সোজা রূপলের কাছে চলে গেল। ব্যাক ক্যামেরায় ফোনটি রূপলের দিকে তাক করে সে চুপটি করে রূপলের থেকে সামান্য দূরত্বে দাঁড়ালো আর মুখ টিপে মিটিমিটি হাসতে লাগলো। তখন লেবু কেটে লেবুর রস চিপছিল রূপল, ভারী ব্যস্ত কাজে। হৃদির উপস্থিতি টের পেয়েও রূপল হৃদির দিকে তাকালো না। ব্যস্ত গলায় হৃদিকে বলল, এই গরমে তুমি রান্নাঘরে কি করছো দিদি? রুমে যাও, এসির নিচে বসো। জবাবে হৃদি কিছু বলল না, শুধু মুখ টিপে হাসলো। ভিডিও কল থেকে নিহারিকাও চুপ হয়ে রূপলের কাজকর্ম দেখছিল। রূপলের দিকে তাকাতে তার লজ্জায় চোখ ভেঙে আসছিল, কারণ রূপল খালি গায়ে ছিল। গ্লাসে লেবু এবং চিনি মেশানোর পর রূপল কিছুটা শব্দ করেই বলল, একটু লবণ দিলে হয়তো টেস্টটা আরো বাড়বে। লবণের কোটাটা যেন কোথায়? অমনি নিহারিকা মুখ খুলল। রূপলকে উদ্দেশ্য করে ফোনের ওই পার থেকে বলল, ওই তো লবণের কৌটাটা আপনার হাতের কাছে। নিহারিকার গলার আওয়াজ পাওয়া মাত্রই রূপল এবার চোখ তুলে সেই আওয়াজের সন্ধান করে হৃদির দিকে তাকাতে হৃদি হু হ্যাঁ করে হেসে দিল। বলল, নিহারিকা আন্টিকে দেখাচ্ছি তুমি কিভাবে মেয়েদের মতো কাজ করছো। অমনি রূপল রাগী চোখ নিয়ে হৃদির দিকে তাকালো। চোয়াল উঁচিয়ে সে হৃদির থেকে ফোনটি কেড়ে নিল। রূপলের কঠিন রূপ দেখে হৃদি ভয়ে কেঁদে দিল। রান্নাঘর থেকে সে দৌড়ে বের হয়ে গেল। ফোনটি হাতে নিয়ে রূপল ভিডিও কলে থাকা নিহারিকার দিকে এবার গরম দৃষ্টিতে তাকালো। ঝাঝালো গলায় প্রশ্ন ছুড়ল, সিক্স প্যাক ওয়ালা বডি দেখতে খুব ভালো লাগছে, মজা নিচ্ছেন? আরো দেখবেন? প্যান্ট খুলে দেবো? রূপলের ডান পিঠে কথা শুনে রাগে গা রিরি করে উঠল নিহারিকার। ঝগড়া করার প্রস্তুতি নিল সে। চোখ মুখ লাল করে সে খরতর গলায় রূপলকে বলল, হেই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কাকে কি বলছেন আপনি? আপনার দিকে ফিরে তাকানোর বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। শুধু আপনি কেন, পৃথিবীর কোনো ছেলের দিকেই ওরকম নির্লজ্জ ভাবে তাকানোর ইচ্ছে নেই আমার। প্রথমে আপনার দিকে থেকেই কলটা এসেছিল, আমি শুধু কলটা রিসিভ করেছিলাম। কে জানতো আপনি আগে থেকেই এভাবে উদম শরীরে দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ ঠিক আছে, কলটা আমার দিক থেকে এসেছিল, কিন্তু পরে যখন দেখলেন কলটা আমি নই বরং হৃদি করেছিল, অথবা যখন আমাকে উদম শরীরে দেখলেন, তখন কি কলটা কেটে দিতে পারতেন না? এতক্ষণ ধরে কেন ছিলেন আপনি? ফ্রিতে খুব এনজয় করছিলেন, এম আই রাইট? রূপলের সাথে তর্কে জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে হলো না নিহারিকার। ফট করে সে কলটি কেটে দিল। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ থেকেও রূপলকে ব্লক করে দিল। নিহারিকা কলটি কেটে দেওয়ার সাথে সাথেই রূপল স্ক্রিনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। পর মুহূর্তেই সেই নাজুক হাসি থামিয়ে এসে চেহারায় দুষ্টু ভাব এনে ব্যগ্র হেসে বলল, খেপে গেছি, খেপিটা নিশ্চয়ই এখন সামনের মতো ফনা তুলছে, আরো একটু রাগিয়ে দিই।
নিহারিকাকে পুনরায় খেপানোর জন্য রূপল যখন আবারও নিহারিকার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে গেল, তখনই খেয়াল করলো নিহারিকা তাকে অলরেডি হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়েছে। ফুরফুরা মেজাজ মুহূর্তেই রকচটা হয়ে উঠল রূপলের। চোখ দুটিতে অসম্ভব ক্ষোভের ছায়া নেমে এলো, কপালেও ভাঁজ পড়ে গেল তার। দাঁত কিরমিরিয়ে সে বলল, হোয়াট, শি ব্লকড মি? এত বড় সাহস তার! এই বলে রূপল তার অন্য সিমটি দিয়ে নিহারিকার নাম্বারে ননস্টপ কল করতে লাগলো। নিহারিকাও রাগে ফোঁস করে কলটি কাটছিল। কল ঢোকার সাথে সাথে সে কলটি কেটে দিচ্ছিল। মনে হচ্ছিল যেন সে ওত পেতেছিল কখন কলটি আসবে আর সে ছুট করে কেটে দেবে। এতে করে রূপল পূর্বের তুলনায় আরো বেশি ক্ষেপে গেল। ফোনটি পাশে রেখে সে গড়গড় করে লেবুর শরবতটুকু খেয়ে নেওয়ার চেষ্টা করলো, তবে মুখ থেকে সেই শরবতটুকু ফেলে দিতেও তার সময় লাগলো না। অতিরিক্ত লবণ কটা হয়ে গেছে শরবতটি, মুখে তুলবার মতো নয়। মুখটিকে খরতর ভাবে কুঁচকে রূপল বমি করার মতো ভাব নিল। অসহনীয় গলায় বলল, ওয়াক, খেপিটা অভিশাপ দিয়েছে হয়তো। নিশ্চয়ই বসে বসে আমাকে অভিশাপ দিচ্ছে। আমাকে ব্লক করা, তাই না? আজ তার একদিন কি আমার একদিন। বলেই রূপল হন হনিয়ে রান্নাঘর থেকে বের হয়ে তার বেডরুমে চলে গেল। গিয়ে দেখলো রিদি তার রুমে নেই। ড্রয়িং রুমের দিকে উকি ঝুঁকি মেরে দেখলো রিদি তার দাদুর সাথে বসে পুতুল নিয়ে খেলা করছে। পুনরায় রুমে ফিরে এসে রূপল গাঢ় নীল রঙের শার্টটি পরে অগোছালো অবস্থায় রুম থেকে বের হয়ে গেল। রূপলের প্রতি রেগে আছেন বিধায় নাজনীন বেগম জানতে চাইলেন না রূপল কোথায় আছে, বরং রূপলকে দেখে তিনি মুখটা অন্যদিকে ফিরিয়ে নিলেন। মায়ের রাগ বুঝতে পেরে রূপল যেতে যেতে তার মা লক্ষ্য করে বলল, প্রত্যুত্তরে হ্যাঁ বা না কিছুই বললেন না নাজনীন বেগম। মুখটা কেবল ফুলিয়ে রাখলেন। রূপলও তার মাকে আর ঘাটালো না, কারণ সে পরিস্থিতি বিগড়াতে চাইল না। বাইক নিয়ে শোষো বেগে বাড়ি থেকে বের হয়ে গেল সে। তখন চারিদিকে মাগরিবের আজানও পড়ে গেল। একটু পরেই সন্ধে 7টা বেজে যাবে। এই মোক্ষম সুযোগ নিহারিকাকে ধরার, কারণ রূপল জানে সন্ধ্যা 7টায় নিহারিকা তার টিউশনিতে যায়, আর নিহারিকা কোথায় টিউশনি করাই তা ভালোভাবেই জানা আছে তার। সরাসরি বাড়িতে গিয়ে নিহারিকাকে ধরাটা উচিত হবে বলে মনে হলো না রূপলের। এতে বাড়ির লোকজন তাকে এবং নিহারিকাকে অসঙ্গত কারণে ভুল বুঝতে পারে। বোনের শ্বশুর বাড়িতে গিয়ে বোনের সম্মান নষ্ট করতে চায় না সে। ফ্রেশ হয়ে নিহারিকা তার টিউশনির উদ্দেশ্যে বের হয়ে গেল। রূপলের বিষয়টা সে মাথা থেকে ঝেড়ে ফেললো। ব্লক করতে পেরেছে, এতেই সে শান্তি। তাই রূপলের অপমানও তার তেমন গায়ে লাগছে না। রাস্তায় বের হতেই একটি খালি রিক্সা পেয়ে গেল নিহারিকা। গাড়িটিতে উঠে বসলো সে। মিনিট 10-এর মধ্যেই নিহারিকা তার ছাত্রীর বাড়ির সামনে এসে পৌঁছলো। গাড়ি ভাড়া চুকিয়ে এসে বাড়ির গেটের ভিতরে ঢোকার পূর্বেই হঠাৎ যেন রূপল কোথা থেকে দৌড়ে এসে গেটের সামনে দাঁড়িয়ে নিহারিকাকে আটকে দিল। অকস্মাৎ রূপলকে দেখে যেন চোখ দুটি কপালে উঠে গেল নিহারিকার। মুখটা হা করে সে বিস্মিত গলায় রূপলের দিকে প্রশ্ন ছুড়ল, এই আপনি এখানে? মুখ থেকে সিগারেটের ধোঁয়া বের করে রূপল দ্রুত দুহাত দিয়ে ধোঁয়াগুলো সরিয়ে দিল। বাপাসের ভ্রুটি উঁচিয়ে এসে তীক্ষ্ণ দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। ডান পিঠে গলায় শুধালো, কেন ভয় পাচ্ছেন? ভেবেছেন 6 প্যাক দেখাতে এসেছি? দেখবেন 6 প্যাক দেখাবো? রূপলের কথা শুনে দুকদম পিছিয়ে গেল নিহারিকা। চোখে মুখে রূপলের হিংস্রতা ফুটে উঠছিল। এই প্রথম রূপলকে দেখে নিহারিকা সাংঘাতিক ভয় পেয়ে গেল। শুকনো ঢোক গিলতে সে বাধ্য হলো। আমতা আমতা গলায় বলল, মানে কি বলছেন আপনি? নিহারিকা যত পিছিয়ে যেতে লাগলো রূপল ততই নিহারিকার দিকে এগিয়ে আসতে লাগলো। আঙ্গুল উঁচিয়ে রূপল সুচালো দৃষ্টিতে নিহারিকার দিকে তাকালো। তেজি গলায় প্রশ্ন ছুড়ল, আমাকে ব্লক করলেন কেন? কোন সাহসে আপনি আমাকে ব্লক করেন? হোয়াট দ্য হেল ইজ দিস? যদিও নিহারিকা রূপলের ব্যবহার আচরণে ভয় পাচ্ছিল, তবুও সে হিম্মত রাখার যথেষ্ট চেষ্টা করল। বিপদে ঘাবড়ে গেলে বিরোধী দল আরো শক্তি জুগিয়ে বসে। তাই ফট করে সে জায়গায় দাঁড়িয়ে গেল। উল্টে রূপলের দিকে এগিয়ে এসে সে রূপলের একদম মুখোমুখি দাঁড়ালো। সোজা সাপটা গলায় বলল, বেশ করেছি, ব্লক করেছি। প্রয়োজনে নতুন সিমটা থেকেও ব্লক করব। আমার সাথে খারাপ ব্যবহার করলেই আমি ব্লক করব।
এবার আপনি যেই হন না কেন, আই জাস্ট ডোন্ট কেয়ার। রাগ সংযত করতে পারল না রূপল। তার মুখে মুখে কেউ কথা বলুক তা মোটেও পছন্দ নয় তার। দাঁতে দাঁত চেপে সে ঝাঝালো গলায় নিহারিকাকে বলল। ব্লকটা খুলুন বলছি। ঘাড় তাড়ামো করে নিহারিকা বলল। না, খুলবো না। রূপল পুনরায় জেদ দেখিয়ে বলল। খুলুন বলছি। গাছাড়া ভাব নিয়ে নিহারিকা তার সামনে পড়ে থাকা চুলগুলি পেছনের দিকে সরিয়ে দিল। বুকে হাত গুছিয়ে একরোখা গলায় বলল। খুলবো না। এবার আপনি যা ইচ্ছা তা করুন, আমার দেখার বিষয় না। শেষবারের মতো রূপল নিহারিকাকে শাসিয়ে বলল। খুলবে না তাই তো? নিহারিকা তার সিদ্ধান্তে অটল রইল। একগুঁয়ে ভাব নিয়ে বলল।